This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ 11 এ আপনাদের আরো একবার স্বাগত জানাই। শুরুতেই চোখ রাখা যাক ভাঙড়ের খবরে। ফের শাসক দলের হাতে আক্রান্ত পুলিশ। ভাঙড়ের শাক শহরে জুয়ার থেকে অভিযান চালাতে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী, অভিযুক্ত তৃণমূল। ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এম শাফি আহমেদের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মারধরের অভিযোগ। আহতরা নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, এখনো পর্যন্ত কতজনকে এই ঘটনায় আটক করা হয়েছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। তবে বলা যেতে পারে যে আবারও আক্রান্ত পুলিশ এবং শাক শহরে সেখানে মেলা চলছিল এবং মেলার মধ্যে জুয়া চলছে। এই খবর পাওয়ার পরে কলকাতা পুলিশের ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা তখন সেখানে যখন যান তখনই কিন্তু তাদের উপর অতর্কিতে হামলা চালায় এলাকার তৃণমূল কংগ্রেস নেতা শফি আহমেদ, তার অনুগামীদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। এবং শুধুমাত্র তাই নয়, এই ঘটনায় পুলিশ যখন বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে করে নিয়ে আসছিলেন সেই সময় অভিযোগ তাদেরকে জোর করে বার করে নেওয়া হয়, মানে গাড়ির থেকে বার করে নেওয়া হয় এবং পুলিশকে মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে, তারা নলমুড়ি হসপিটালে চিকিৎসাধীন। আমরা তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছিলাম, তিনি কিন্তু কোনো রকম ভাবে ফোন রিসিভ করছেন না। কিন্তু যেটা বলা যেতে পারে যে আবারও পুলিশ আক্রান্ত এবং ভাঙড়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখনই কি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে? একেবারেই। ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পারছি যে শুধুমাত্র ভাঙড় থানা নয়, ভাঙড় থানার পাশাপাশি চন্দনেশ্বর থানা এবং কাশীপুর থানার বিরাট পুলিশ কিন্তু এই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এবং যে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যারা পুলিশের ওপর আক্রমণ চালিয়েছে তাদেরকে আটক করা হবে খুব দ্রুততার সঙ্গে। অর্থাৎ বলা যেতে পারে যে রাত্রে আবার পুলিশের অভিযান হতে পারে বলে কিন্তু আমরা অনুমান করছি এবং পুলিশ সূত্রে ততটুকুই আমরা জানতে পারছি। সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো আবারও শাসক দলের হাতে আক্রান্ত পুলিশ। ভাঙড়ের শাক শহরে জুয়ার থেকে অভিযান চালাতে গেলে পুলিশকে মারধর করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে শওকত মোল্লা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শওকত সাহেব, আপনাকে স্বাগত জানাই। আপনি পর্যবেক্ষক হিসেবে কি বলবেন তৃণমূলের হাতে আক্রান্ত পুলিশ? আমি বাইরে ছিলাম, সবে মাত্র ফিরছি, আমি গাড়িতে আছি। ঠিক, আমি খোঁজ নিয়ে বিষয়টা দেখবো। ঠিক আছে, যদি কেউ এই ধরনের কাজ করে কখনো সেটাকে অ্যাকসেপ্ট করা হবে না, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে একটা অভিযোগ সামনে আসছে যে মেলাকে কেন্দ্র করে একটা জুয়ার ঠেক বসেছিল এবং সেখানে পুলিশ অভিযান চালায়। তো এই রকম কোনো খবর কি আপনার কাছে আছে যে এই রকম কোনো জুয়ার ঠেক আগে বসতো? না, এখানে কোনো সেই ধরনের কোনো অভিযোগ নেই। এখানে ওই ক্যানিং আমার বিধানসভা একটা মেলা চলে সাকসারে, আমি জানি। এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটা ভাঙড় বিধানসভায় নয়, এটা ক্যানিং পূর্ব বিধানসভায়। গাড়ি থেকে নাকি অপরাধীদের ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়েছে, এরকম একটা অভিযোগও সামনে আসে। সে ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে? নো, এরকম ধরনের কোনো তথ্য নেই, আমি খবর নিয়ে জানাবো। ধন্যবাদ। শওকত মোল্লা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, তার প্রতিক্রিয়া জানালেন। তিনি বললেন যে তিনি গোটা বিষয়টা এখনো পর্যন্ত জানেন না, যদিও শাসক দলের হাতেই আক্রান্ত হয়েছে পুলিশ। আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সামনে সেই তথ্য তুলে ধরেছে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভাঙড়ের শাক শহরে জুয়ার থেকে অভিযান চালাতে গেলে পুলিশকে ব্যাপক মারধর করা হয় এবং একটি মেলা চলছিল এবং সেই মেলাতেই জুয়ার ঠেক বসে। এই খবর পুলিশের কাছে যখন পৌঁছয় পুলিশ অভিযান চালায় এবং পুলিশ যখন অভিযান চালায় সেই সময় তাকে ঘিরে ধরে মারধর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী, তৃণমূল অভিযুক্ত। এই ঘটনা এখনো পর্যন্ত যা খবর সামনে আসছে। কোথাও এনকাউন্টারে খতম হচ্ছে দাগি আসামি, কোথাও আবার দুদিনের মাথাতেই ধরা পড়ছে খুনে অভিযুক্ত। হঠাৎ করে কি অতি সক্রিয় হয়ে উঠেছে রাজ্যের পুলিশ? সেটাকে নিজেদের পিঠ বাঁচাতে? কারণ এই সক্রিয়তা তো তৃণমূল নেতাদের ধরার ক্ষেত্রে দেখা যাচ্ছে না।
প্রমোটার পেটানোয় অভিযুক্ত প্রমোটারের টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ, কিন্তু কেন? প্রভাবশালী বলেই কি ছাড় তৃণমূল কাউন্সিলরকে? যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। শুধু মুখ দিয়ে বলার অপেক্ষা। রাজীব কুমারের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় পুলিশ কর্মীদের ওপর গুলি চালানোর সাজা হাতে নাতে পেয়ে যায় পলাতক এই আসামি। গুলিকাণ্ডে সাজ্জাকের এক সহযোগী শেখ হজরতও পুলিশের জালে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল হজরত। গত বুধবার রাতে ডোমকলে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে কোপ মেরে অভিযুক্তকে ছিনতাই করার অভিযোগ ওঠে। সেই ঘটনাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীসহ ৫ জনকে চটজলদি পাকড়াও করেছে পুলিশ। এমনকি দুদিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ে মালদার তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির। কিন্তু মাস পেরিয়ে গেলেও অধরা বিধাননগর পুরসভার কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তোলার টাকা না পেয়ে বাগুইয়াটির এক প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। এদিকে বড় বড় আসামি ধরা পড়ে যাচ্ছে, কিন্তু এদিকে সমরেশের নেতৃত্বে যে রিভলভারের বাট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিল, তোলা চাইলো, টাকাও দিলাম, অথচ সে এখনো পর্যন্ত ধরা পড়ল না। প্রভাবশালী কাউন্সিলর বলে এখনো পর্যন্ত সে ধরা পড়ছে না। খুব চিন্তিত, আতঙ্কিত। প্রমোটারের প্রশ্ন, তবে কি বেছে বেছে সক্রিয়তা দেখাচ্ছে পুলিশ? প্রভাবশালী বলেই কি ছাড় তৃণমূল কাউন্সিলরকে? ও তো ধরবে না, পয়সা দেয়া আছে। পুলিশ মাঝে মাঝে ভাগ নিত, কোথা থেকে ধরবে? যে টাকাটা ও তুলতো তার ভাগের মাল তো যেত পুলিশের কাছে। পুলিশের ক্ষমতা আছে নাকি? তার মানে তো বোঝাই যাচ্ছে পুলিশ চেষ্টা করছে। একাধিক জায়গায় ফেরারকে পুলিশ ধরেছে, হয়তো কোনো একটা জায়গায় ধরতে একটু দেরি হচ্ছে, তার মানে এই নয় যে পুলিশ চেষ্টা করছে না। ফলে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। এখন সেটা আমরা সকলেই সেটা নজর রাখছেন, অপেক্ষা করছেন। গত বছরের শুরুতে ইডি পিটিয়ে দীর্ঘদিন ফেরার ছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। বিরোধীদের অভিযোগ ছিল প্রভাবশালী শাহজাহানকে আড়াল করা হচ্ছে। সন্দেশখালীতে রাজীব কুমার রাত কাটানোর পরপরই গ্রেফতার হয় শাহজাহান। সাজ্জাকের এনকাউন্টারের পিছনেও ডিজির হুঁশিয়ারি। কাউন্সিলর সমরেশকে ধরতেও কি শেষ পর্যন্ত রাজীবের গ্রিন সিগন্যাল লাগবে, বা আরো কোনো হায়ার অথরিটির? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ফের আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা বদলেছে শুধু স্থানকাল। আরজি করের বদলে এবার মেদিনীপুর মেডিকেল। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে রাতভর অবস্থান পিজিটিদের। তাদের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনে চিঠি দিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ, চিঠি আইএমএরও। চিকিৎসক মহলের প্রশ্ন, জুনিয়রদের সাসপেন্ড করে কি আরজি কর আন্দোলনের রাগ মেটাচ্ছে সরকার? ডাক্তারদের আন্দোলন ঘিরে ফের সিঁদুরে মেঘ। ঘোরালো হচ্ছে মেদিনীপুর মেডিকেলের পরিস্থিতি। নেপথ্যে চিকিৎসকদের সাসপেনশন বিতর্ক। 20 স্যালাইনে প্রসূতি মৃত্যুর পর হাসপাতালের 1 ডজন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন মুখ্যমন্ত্রী। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, along with pending investigation by the CID। সাসপেনশন ও এফআইআরের তালিকায় শনিবার যোগ হয় শ্বেতা সিং নামে আরও এক পিজিটির নাম। এতেই ক্ষোভের আগুনে ঘি পড়ে। শনিবার রাত 10টা থেকে প্রিন্সিপালের ঘরের সামনে অবস্থান শুরু করে দেন অ্যানাস্থেশিয়া ও স্ত্রীরোগ বিভাগের 38 জন জুনিয়র ডাক্তার। সকাল হয়েছে, কিন্তু আন্দোলন বা অবস্থান থেকে এক বিন্দু সরে যায়নি মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। আর তাদের এই যে দাবি, তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে কিন্তু এই আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে। এই আন্দোলন আরো বাড়বে বলেই দাবি এখানকার জুনিয়র ডাক্তারদের। স্বাস্থ্যকর্তাদের মেল করেও সাসপেনশন প্রত্যাহার নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলে অনশনরত চিকিৎসকদের দাবি। আমাদের তরফ থেকে ডিএমই, ডিএইচএস, এনএমসি সব জায়গাতেই মেল পাঠিয়েছি এবং আমরা আশা রাখবো যে খুব শীঘ্রই আমাদের এই যে 7 জন আমাদের কোপিজিটিদের সাসপেন্ড করা হয়েছে, এই ব্যাপারটা পুনর্বিবেচনা করা হবে।
এবং তাদের সাসপেনশন উঠে যাবে এই আশা নিয়েই আমরা এখানে বসে আছি। আমরা সেই মেলের উত্তরের অপেক্ষায় এখানে রয়েছে, যতক্ষণ অবধি না আমরা সেই মেলের উত্তর পাচ্ছি আর আমাদের এই সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে বা প্রত্যাহার করার আশ্বাস দেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এখানেই থাকবো। সাসপেনশন তোলার আবেদন জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছেন মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষ মৌসুমী নন্দী। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার চিঠিতে যে আরএমওর সুপারভিশনে এই জুনিয়র ডাক্তাররা তাদের ডিউটি পালন করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের উপরে এই সাসপেনশনের খাড়া নামলো কেন, এই প্রশ্ন কিন্তু তুলছেন জুনিয়র ডাক্তাররাই। চিকিৎসকরা এতদিন ধরে প্রতিবাদ করেছে, অভয়ার আন্দোলনে পথে নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে বুক খুলেছে, তাই তাদেরকে যেন তেন প্রকারে তাদেরকে বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। এই যে প্রতিশোধ স্পৃহা নিয়ে যারা গেছেন তারা একরকম ভাবে দেখে গভর্নমেন্ট ডিসিশন মানুষের ভালোর জন্য এবং ন্যায় বিচার। যে মানুষটা মারা গেছে ইনভেস্টিগেশন হোক না, যে আমার মা যে মারা গেছে তারও তো বিচার দরকার। আপনি পয়সা নিয়ে জালি স্যালাইন নেবেন কমা কোম্পানির কাছ থেকে, মানুষ মারা যাবে আর তার দায় ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে দেবেন, যেহেতু তারা আন্দোলন করেছিলেন। তার বিরুদ্ধে আমরাও 20 তারিখ অবস্থান বিক্ষোভ করছি। এই স্যালাইন কাণ্ড এবং এই বিনা দোষে ডাক্তারবাবুদেরকে সাসপেন্ড করার মতো যে পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তার প্রতিবাদে আমাদের 20 তারিখ দুপুরবেলা আমরা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান। চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে বিবৃতি দিয়েছে আইএমএ রাজ্য শাখাও। বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের বিরোধিতার সুর। আইএমএ অ্যাকশন কমিটির বক্তব্য, সাসপেনশনের আগে অভিযুক্ত চিকিৎসকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। বিতর্কিত স্যালাইন নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে আইএমএ। 20 স্যালাইনের জল আপাতত কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এসএসকেএম হাসপাতালে এক কিশোরের মৃত্যু ঘিরে হঠাৎই উত্তেজনা। অভিযোগ, ক্রিকেট শিখতে হাসনাবাদ থেকে কলকাতায় আসার পথে সায়েন্স সিটির কাছে ছিনতাইবাজদের পাল্লায় পড়ে ওই কিশোর। পুলিশকে জানানোর পরেও পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। শরীর খারাপ লাগছে বলা সত্ত্বেও হাসপাতালে পৌঁছে দেওয়া হয়নি। অভিযোগ, রাস্তাতেই অচৈতন্য অবস্থায় পড়েছিল কিশোর। আজ দুপুরে এসএসকেএম হাসপাতালে কিশোরের মৃত্যু হলে ধৈর্যের বাঁধ ভাঙে পরিবারের। কলকাতার রবীন্দ্র সরোবরে ক্রিকেট শিখতে আসার পথে রহস্য মৃত্যু হাসনাবাদের কিশোরের। সেই মৃত্যু ঘিরে উত্তেজনা এসএসকেএম হাসপাতালে। শনিবার সকালে কলকাতায় আসছিল দেব ঘোষ নামে 15 বছরের কিশোর। সায়েন্স সিটির কাছে 5 ছিনতাইবাজের কবলে পড়ে মোবাইল ফোন, মানিব্যাগ খোয়া যায়। অভিযোগ, প্রগতি ময়দান থানার হোমগার্ডকে জানিয়েও লাভ হয়নি। এরপর বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়ে ওই কিশোর। মাঝ রাস্তায় অসুস্থ বোধ করায় মিনাখায় নেমে আবারও থানায় যায়। পুলিশ হাসপাতালের দিকে সামান্য এগিয়ে দিয়েই দায় সারে বলে অভিযোগ। কিন্তু সেখানে দেব পৌঁছতে পারেনি। দেব মিনাখা হাসপাতালের সামনে গিয়ে কোনো একটা দোকানের সামনে বসে পড়ে। ইতিমধ্যে প্রতিবার ওর দেব যখন কলকাতায় আসে ওর বাবাকে ফোন করে, বাবা সারাদিন খোঁজ পায়, বাবা উজ্জ্বল ঘোষ সারাদিন ওর খোঁজ পায়নি। উজ্জ্বল ঘোষ সারাদিন কাজ করার পর রাতে যখন বাড়ি ফেরে তখনও জানতে পারে ছেলে বাড়িতে ফেরেনি। এরপর তিনি তার ভাইকে নিয়ে কলকাতার দিকে উদ্দেশ্যে রওনা দেন যে ছেলে কোথায় গেল তা খোঁজার জন্য। আজ সকালে কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবার। প্রথমে মিনাখা হাসপাতাল, পরে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। দুপুর 12টা নাগাদ এসএসকেএম হাসপাতালে কিশোরের মৃত্যু হয়। কালকে 5:30টায় আমার ছেলে বেরিয়েছে, আমার দেশের বাড়ির থেকে প্র্যাকটিস করতে আসে টালিগঞ্জে। কালকে আমার ছেলে আসছিল, আস্তে আস্তে সায়েন্স সিটির থেকে ওকে কারা ধরে নিয়ে চলে গেছে 4-5 জন। গাড়িতে করে যখন নিয়ে আসে ও বলছে, মা আমাকে কি খাবিছে আমি জানি না, আর হাতে পুরো ফুটো ফুটো আছে। পরিবার ময়নাতদন্তে রাজি না হওয়ায় চরমে উঠে উত্তেজনা। পুলিশ দেহ মর্গে নিয়ে যেতে চাইলে দেহ আটকে রাখে পরিবার। ওইটুকানি ছেলে ওর কি পোস্টমর্টম করবে এটা বলুন না আপনারা, দেখে মনে হচ্ছে ওকে পোস্টমর্টম করি বলুন। এইটুকানি ওদের আমরা বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝলো না। আমরা এই পারে দাঁড়িয়ে আছি, ওনারা বডি নিয়ে এই পার দিয়ে চলে আসছে। কেন করছে এটা? কেন করলে? এটা তো পুরো চুরি করছে। আমরা যদি দেখতে না পেতাম তো বডি খুঁজে পেতাম না আমরা। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হয় মৃত কিশোরের পরিবার। ওদের পুলিশ বলে গণ্য করাই উচিত না। সব মানুষ এটাই ভাববেন ওরা নিজেদের জন্য সবকিছু, কারুর জন্য ওরা কিছু না। ফেলে দিচ্ছে পুলিশে, কেন করবে? কেন করবে? তো যাক না, সেখানে ধরে নিয়ে আসুক, তাদেরকে ধরে আনুক, আমার ছেলেকে যারা মেরেছে। সায়েন্স সিটিতে কাদের পাল্লায় পড়েছিল ওই কিশোর?
পুলিশ খুঁজে বের করতে পারবে কি? ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লাগাতার উস্কানি, বিজেপির মদতে চলছে তাণ্ডব, এমনটাই অভিযোগ। হামলার সেই ভিডিও ভাইরাল। এদিকে গতকালের পর আজও থমথমে মালদার সুখদেবপুর। গ্রামবাসীদের অভিযোগ, টাকা নিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজেপি। শিলিগুড়ি, জলপাইগুড়ির কাঁচা তারবিহীন সীমান্তে কড়া নজরদারি, চিকেন স্নেক নিয়ে সতর্ক বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্তে আবার টেনশন। উত্তরবঙ্গের প্রান্তিক জেলা মালদার সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। বিজিবির মদতেই চলছে হামলা, এমনটাই অভিযোগ। শুক্রবার রাত থেকে সুখদেবপুরে বাংলাদেশি দুর্বৃত্তদের হামলা সেই ছবি ভাইরাল। অস্ত্র হাতে বাংলাদেশিরা, সেখানে আবার পাহারায় বিজিবি। যদিও টিভি 9 বাংলা সে ভিডিও সত্যতা যাচাই করেনি। মালদা সুখদেবপুরে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। সেই ফাঁকা জায়গা দিয়েই এদেশে ঢুকে পড়ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। কাঁটাতার থেকে একটু পরেই যেখানে ফাঁকা জায়গা, সেইখানে কিন্তু গর্ত অনেকটা সুড়ঙ্গের মতো তৈরি করে রাখা হয়েছে। আর এই পথ দিয়েই মূলত বাংলাদেশি দুষ্কৃতীরা খুব সহজে ঢুকে পড়ছে এবং সহজে ঢুকে পড়ার পরেই এখানে অবাধে লুটপাট চালাচ্ছে। শনিবারের পর রবিবারও থমথমে সুখদেবপুর। টাকা নিয়ে ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে লুটপাটে মদত দিচ্ছে বিজিবি, এমনই মারাত্মক অভিযোগ সুখদেবপুরের বাসিন্দাদের। অভিযোগ, বিজিবির মদতে ভারতে ঢুকে লুটপাট চালিয়ে ফিরে যায় বাংলাদেশি দুষ্কৃতীরা। বারবার এভাবেই হামলা চালাচ্ছে তারা। প্রতি দুষ্কৃতীদের কাছ থেকে 50 টাকা করে নেয় এবং তাদের মাধ্যমেই, তাদের সাহায্যেই বাংলাদেশি দুষ্কৃতীরা এই পথ দিয়ে ঢুকে পড়ে। এবং আমি যে পথ দিয়ে হেঁটে আসছি, এই দূরে দেখা যাচ্ছে সেই পথ এবং কাঁটাতারবিহীন সেই রাস্তা, যেখানে গর্ত করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে খুব সহজে তারা ঢুকে পড়তে পারে এবং যখন তখন তারা ঢুকে পড়ছে এবং হামলা চালাচ্ছে। ওরা পয়সা নেয় ওই দিকের বাংলাদেশের পাবলিকের কাছে। কেন বর্ডার গার্ড বাংলাদেশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন পয়সা নেই? গম কাটার জন্য ওরা কাইটা নিয়ে যাবে। ওরা আপনার যেটি টাকা দিল ওরা কিছু কিনে খাবে, মুরগা হোক আর কিছুই হোক, ওরাই পাঠাচ্ছে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা চলে বৃষ্টি। নিজেদের ফসল সবজি বাঁচাতে পেটের তাগিদে বাধ্য হয়েই এবার প্রতিরোধ করে জোট বেঁধেছেন সুখদেবপুরের মানুষ। বর্ডার টোপলে আমরা রেডি আছি, তৈরি আছি সব। বিএসএফ আমরাকে বাধা দিচ্ছে যে গন্ডগোলটা করিও না, কিন্তু ব্যাপার হয়েছে আমরাকে তো ফসল রুখতে হবে। লড়ে গেছিলাম তো, 5 জন ছিলাম অতেই। তারপর বিএসএফ এর গেল। কি নিয়ে লড়ছেন আপনারা? ইট পাথর হাঁসুয়া। এদিকে বিএসএফ কর্তারা গ্রামবাসীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। বিজিবি বা বাংলাদেশিদের পাতা ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিএসএফ এর। আরও নজরদারি বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশে এই মুহূর্তে একটা ভোলাটাইল সরকার চলছে এবং ভারতকে উত্তক্ত করার একটা চেষ্টা হচ্ছে। তো ভারত স্বাভাবিকভাবেই এই ফাঁদে পা দেবে না। ভারতীয় সীমানা রক্ষা করার দায়িত্ব বিএসএফ এর, তারা জীবন দিয়ে হলেও রক্ষা করবে। পদ্মাপাড়ের জিহাদিদের নজরে চিকেন স্নেক। মালদার পাশাপাশি ফাঁসিরা এলাকায় কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের। ফুলবাড়ি এলাকা নিয়েও চিন্তায় সীমান্তরক্ষী বাহিনী। শীতের সময় কুয়াশার সুযোগ নিয়ে যে কোনো অস্থিরতা রুখতে সতর্ক রয়েছে বিএসএফ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা।